গণশক্তি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আমরা রয়েছি চন্দননগরে। আমরা এই মুহূর্তে যার বাড়িতে রয়েছি তিনি কিন্তু পর্বতারোহণের মতন একটি ঝুঁকিপূর্ণ ক্রীড়ার সাথে কিন্তু যুক্ত রয়েছেন। মাউন্ট এভারেস্ট থেকে শুরু করে মাকালু বিভিন্ন পর্বতশৃঙ্গ অভিযানের সাক্ষী তিনি থেকেছেন। তো এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন পর্বত কন্যা পিয়ালি বসাক। তো নমস্কার। প্রথমে আপনাকে আমাদের চ্যানেলে জানাই ওয়েলকাম। হ্যাঁ। তো যে বিষয়টা প্রথমে আপনার কাছে আসতে চাইবো যে পৃথিবীতে তো এত খেলা রয়েছে, ফুটবল, ক্রিকেট, যেগুলো খুবই জনপ্রিয় খেলা, এবং আমরা জানি যে বর্তমানে ভারতের ক্ষেত্রে যদি বলা হয় যে মহিলা ফুটবল দল বা ক্রিকেট ফুটবল দল যথেষ্ট হ্যাঁ। জনপ্রিয়, এবং অনেক মহিলারাও আসছেন এই খেলাগুলোর হ্যাঁ। সাথে যুক্ত হতে। কিন্তু আপনি যে ক্রীড়ার সাথে যুক্ত রয়েছেন, অর্থাৎ হ্যাঁ। পর্বতারোহণ, মাউন্টেনিয়ারিং, সেই ক্ষেত্রে সেটা কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ একটি খেলা। হুম। সকলে কিন্তু খুব সহজেই এখানে আসতে চায় না। তো হ্যাঁ। আপনার এই খেলাটার সাথে যুক্ত হওয়ার কারণটা কি, যদি আমাদেরকে একটু বলেন? প্রথমত তো আমার যখন ৪-৫ বছর বয়স, মানে আমার মা পাড়া প্রতিবেশী থেকে পুরোনো যে উঁচু ক্লাসের বইগুলো, মানে হুম, 4, 5, 6 ওই সমস্ত বইগুলো নিয়ে এসে আমাদের পড়াতো। হুম, তো তখনই বিভিন্ন বই পড়াতে পড়াতে কিশলয় বইতে আছে হুম, ক্লাস 5 এর তেনজিং নরগে শেরপার এডমন্ড হিলারির এভারেস্ট বিজয় গল্পটা পড়িয়েছেন। তো সেইটা আমার মনে এত দাগ কাটে, মনে হয় যেন মানে ওই হিমালয় ছাড়া, এভারেস্ট ছাড়া আমি বাঁচবো না, মানে হ্যাঁ, পাহাড়ে আমাকে উঠতে যেতে হবে, যেভাবে বর্ণনা, মানে তেনজিং নোরগে হুম, শেরপা এবং এডমন্ড হিলারি যেভাবে উঠছেন বর্ণনাটা দেয়া আছে। তো সেই বায়না শুরু। এবার মা বাবা তো পর্বতারোহণ কি জিনিস জানতো না। তখন আমরা ওই আহ, যেগুলো কেদার, গঙ্গোত্রী, গম্য, কাশ্মীরে অমরনাথ ট্রেকিং করে যাওয়া যায়, ওগুলোতে আমরা যাওয়া শুরু করি। এবং তাছাড়াও এই পর্বতারোহণটা যে এগিয়ে নিয়ে গেছি ক্রমশ, ওই যে বইগুলো পড়তে পড়তে স্বাধীনতা সংগ্রামীদের আহ গল্পগুলো, তারপর আরো বেশি করে নেতাজি সুভাষচন্দ্র বসু যে কিভাবে এক দেশ থেকে এক দেশ পেরিয়ে পেরিয়ে বা ছদ্মবেশে গেছেন, এইগুলো মানে এই জিনিসগুলো আমার খুব মানে আকর্ষণ করতো। এবং তখন থেকে তারপর আর মিলিটারিদের সম্বন্ধেও পড়াতো যে কিভাবে তারা যুদ্ধ করে। হ্যাঁ, তো সেইগুলো থেকে আরো আমার পর্বতারোহণে আরো আমি এগিয়ে গেছি, আগ্রহী হয়েছি যে এইগুলো যাতে আমি আরো দেশের কাজে, আহ সমাজের ভালো কাজে লাগাতে পারি। তো এইভাবেই ক্রমশ আরো ট্রেনিং নিয়েছি, হুম, হায়ার লেভেলের হুম। ট্রেনিং নিয়েছি এইভাবে। আচ্ছা, আপনি পর্বতারোহণের কথা বললেন। আপনি তো দীর্ঘ 25-26 বছর এই ক্রীড়ার সাথে যুক্ত রয়েছেন। হ্যাঁ। অনেক আপনার অভিজ্ঞতা হয়েছে, অনেক রোমহর্ষক অভিজ্ঞতা হয়েছে। হ্যাঁ। আপনি মাকালু, তারপরে মাউন্ট এভারেস্টের মতন উচ্চ মানে শৃঙ্গ আপনি কিন্তু পর্বতারোহণ করেছেন। হ্যাঁ। আপনি তার এক্সপেডিশনে গেছেন। তো আমাদের সাথে আপনার কোনো একটি পর্বতারোহণের স্মৃতি যদি আমাদের সাথে একটু শেয়ার করেন, যে কতটা রোমহর্ষক ছিল এবং কতটা মানে আপনার জন্য কতটা অ্যাডভেঞ্চারাস ছিল? হ্যাঁ, আমি তো পৃথিবীর 6টা উচ্চতম শৃঙ্গ আরোহণ করেছি এখনো হুম, পর্যন্ত। এবং আমি অক্সিজেন ছাড়াই বেশিরভাগটা হুম, যাই। হ্যাঁ, এবং এটাও হয়েছে, আমি যে অক্সিজেন ছাড়া যাই তার জন্য কিন্তু আলাদা প্রশিক্ষণের দরকার, কিন্তু আমি সেই প্রশিক্ষণ নিইনি, সেটা আমাদের দেশে নেইও। ওই যে আমি 5-6 বছর বয়স থেকে ট্রেকিং এ যাওয়া শুরু করি, মানে ওই খাড়াই চড়াই বেয়ে এত দৌড়তাম, আর জোরে জোরে শ্বাস প্রশ্বাস তো ওখানে নিতেই হয়, অক্সিজেন নেই। তো ওই করে করেই আমার কিন্তু হৃৎপিণ্ড ফুসফুস ছোট থেকে তৈরি হয়ে গেছে বলে আমি এখন অক্সিজেন ছাড়া করতে পারছি, না হলে সম্ভব না। আমি যে যাই ওখানে অন্যদের 50-60 অক্সিজেন স্যাচুরেশন নেমে যায়, সেখানে আমার 95-96 থাকে। তো এটা শুনতে সহজ লাগছে, কিন্তু খুবই এটা হুম, একটা বিপজ্জনক, কারণ অক্সিজেন সিলিন্ডার নিয়ে ওখানে কত পর্বতারোহী মারা পড়ে। আমরা যে আরোহণ করি, ডেড বডি পড়ে থাকে, 26,000 ফুটকে বলে ডেথ জোন। আর পৃথিবীর যতগুলো উচ্চতম শৃঙ্গ আছে সবই ডেথ জোনের ওপরে। এভারেস্ট তো 29,000, হুম, 35 ফুট। তো এইগুলো তো আমি তো এভারেস্টের খুম্বু আইসফলটা প্রচন্ড বিপজ্জনক। ওখানে সবসময় ওই ভেঙে ভেঙে পড়ছে খাড়াই বরফের দেওয়াল। এবং ওখানে তো আইস অ্যাভালাঞ্চ হয়, মানে বরফের স্নো এর অ্যাভালাঞ্চ একটা জিনিস। হুম, আর আইস অ্যাভালাঞ্চে তো শক্ত শক্ত এই যে ক্রিস্টালের মতো যে কঠিন বরফের চাইগুলো ভেঙে ভেঙে পড়ে। এবং চারিদিকে কিন্তু ফাটলে ভর্তি থাকে, আমরা যে ক্লাইম্বিং করছি যে বরফের দেওয়াল বেয়ে, সেইগুলো পুরো ফাটলে ভর্তি থাকে। এবং সেই ফাটলের শেষ কোথায় কেউ জানে না, মানে ওখানে পড়ে গেলে আর খুঁজে পাওয়া যায় না, তোলাও যায় না। ওইভাবেও অনেক পর্বতারোহী মানে হারিয়ে যান। তারপর হচ্ছে অন্নপূর্ণা, যেটা ওটা পৃথিবীর 10ম উচ্চতম শৃঙ্গ, কিন্তু ওটা হচ্ছে মৃত্যুর হার সবচেয়ে বেশি, মানে ওয়ার্ল্ড এর ডেডলিয়েস্ট পিক হচ্ছে অন্নপূর্ণা 1, সবচেয়ে বেশি খতরনাক।
তারপর মাকালু পঞ্চম উচ্চতম শৃঙ্গ, হুম, সেটাও প্রচন্ড কঠিন এবং টেকনিক্যাল। এই যে অন্নপূর্ণা, মাকালু, ধৌলাই, এভারেস্টটা তাও কি বলতো, এভারেস্টে একটু মানে এই গ্ল্যামারের জন্য বা প্রচারের জন্য দেখবেন মিডিয়া যখন বলে মানে এভারেস্ট আরোহণ করেছে সেইটা আবার হুম, বেশি প্রচার পায়। কিন্তু পৃথিবীর তাছাড়া যে অন্যান্য উচ্চতম শৃঙ্গগুলো, সেগুলো আরোহণ করা আরো কঠিন, কিন্তু তা সত্ত্বেও সেটা প্রচার পায় না। এইটা এইটাই কিন্তু এভারেস্ট নিয়ে একটু বিজনেস হওয়া, হুম, হ্যাঁ, বা এই ব্যাপারগুলো এসে গেছে। যে কারণে এভারেস্টে প্রচুর মানে টাকা থাকলে, বিদেশি হোক বা আমাদের দেশে হোক, একটু টাকা থাকলে মনে হয় যে আগে এভারেস্ট যাবে, এরকম একটা ব্যাপার হয়ে গেছে যে ওটাই গ্ল্যামার আর কি, বা খ্যাতি কিনতে কেনা যায়, এরকম একটা ব্যাপার। এবং যে কারণে নেপালেও মানে যে এজেন্সি গুলো আছে, প্রচুর শেরপা সাপোর্টও ওতে দেয়, হুম, প্রচুর সাপোর্ট থাকে। তো যে কারণে কিন্তু এভারেস্ট একটু কঠিন হলেও সাপোর্টের জন্য কিন্তু অনেকটা সহজ হয়ে যায়। হ্যাঁ, কিন্তু কিন্তু আবার যে টাকা দিতে পারবে না, যার ফান্ডের সমস্যা, সে কিন্তু সেই সাপোর্টটা আবার পাবে হুম, না, যে দিতে পারবে সে সাপোর্টটা পাবে, এরকম ব্যাপার। কিন্তু আরো অন্যান্য যে উচ্চতম শৃঙ্গগুলো, ধৌলাগিরি করেছি, অন্নপূর্ণা, মাকালু, লোৎসে, হ্যাঁ, মানসলুও করেছি। বিশেষ করে তো অন্নপূর্ণা, মাকালু, ধৌলাগিরি, এগুলো আরো খুবই কঠিন, টেকনিক্যাল, মানে প্রচুর অভিজ্ঞতা না থাকলে কেউ যাওয়ার সাহসই করে না। হুম, মানে এবার হচ্ছে ওখানে সমস্ত উচ্চতম শৃঙ্গগুলোই কেমন, মানে সবসময় তো ওখানে ধস নামছে, বরফের ধস নামছে, হুম, পাথরের ধস নামছে। এখানে যেমন কি ফুটবল খেলা, ক্রিকেট খেলা, বা রানিং, হ্যাঁ, যত কিলোমিটারই রান হোক, মানে কয়েক মিনিট বা কয়েক ঘন্টা খেলে সেটাতে কি বিশ্রাম পাওয়া যাচ্ছে বা যাই হোক। কিন্তু আমাদের পর্বতারোহণে ধরুন 7-8 ঘন্টা কন্টিনিউ, আর আমরা তো ওপর দিকে ক্লাইম্ব করছি, হুম, মানে পৃথিবী নিচের দিকে টানছে, সেইটার এগেনস্টে, হুম, সেইটাকে কাটিয়ে আমাদের ওপর দিকে উঠতে হচ্ছে, সেটাই তো একটা কঠিন কাজ। তারপর হচ্ছে যে কোনো কোনো 7-8 ঘন্টা সবচেয়ে কমটা বলছি, তারপর 10-11 ঘন্টা, 20-25 ঘন্টা, কখনো 30-35 ঘন্টা কন্টিনিউ আমাদের ওই পাহাড়ে হচ্ছে, ক্লাইম্বিং করতে হচ্ছে। এবং সেখানে তোমার তার উপর অক্সিজেন নেই, ব্রেনে অক্সিজেন যাচ্ছে না, আমাদের যে হাত পা কাজ করে, অর্গান গুলো কাজ করে, সেখানে অক্সিজেন যাচ্ছে না। সেই অবস্থায় আবার আমাদের ভারী ব্যাগ বইতে হচ্ছে, সমস্ত তো পাহাড়ে ওঠার সাজ হুম, সরঞ্জাম বই নিয়ে যেতে হয়। পায়ে 5-5-10 কেজি ওজনের জুতো থাকে, যে ক্লাইম্বিং বুট হয়, খুব ভারী হয়, তার ইয়েতে আবার নিচে লোহার কাঁটা লাগাতে হয়। হুম, হ্যাঁ, তো সেই নিয়ে প্রচন্ড ভারী, গায়েতেও প্রায় 5-6টা লেয়ার জ্যাকেট লাগাতে হয়, কারণ ওখানে এমনি গরমকালে যে আমরা যাই -50-60 ডিগ্রি, -50-60 ডিগ্রি, মানে ডিপ ফ্রিজের মধ্যে থাকে -1-2, সবচেয়ে বেশি হলে বলছি, ওখানে মাইনাস। আর যখন তুষার ঝড় আসে, তখন তো যত বেগ বাড়বে তত নামতে থাকবে তাপমাত্রা, মানে -70-80-90। এবং এই সেটা আমাদের এই যে তুষার ঝড়ে হাওয়াটার বেগে জন্য কি হয়, আমাদের শরীরে ওটার আরো মানে প্রভাবটা বেশি পড়ে। মানে যদি 0 ডিগ্রি তাপমাত্রা থাকে, তাতেই যদি 25 কিলোমিটার বেগে হাওয়া চলে, তাতে শরীরে -25 ডিগ্রি সেন্টিগ্রেডের সমান প্রভাব পড়ে। তাহলে তো বুঝতে পারছেন ওখানে কত জোরে হুম, তুষার ঝড় চলে। তো সেই অবস্থায় আমাদের ক্লাইম্বিং করতে হচ্ছে কি, আবার দৌড়ে দৌড়ে, মানে সবসময় ভয়, অত ভারী সারা শরীরে ওজন নিয়ে, যে কখন পাথরের ধস নামবে, কখন বরফের ধস নেমে যাবে, কারণ ওখানে তো সুরক্ষিত জায়গা বলে কিছু হয় না। তো এবার আর আমরা তো মানে কি ওখানে এত বড় ইয়েটা, হিমালয়, তার কাছে আমরা একটা বিন্দুরও কয়েক লক্ষ বা কয়েক কোটি ভাগের এক ভাগ, মানে এতটাই ক্ষুদ্র। সেইখানে আমাদের চারিদিকে যে ওই ইয়ের মধ্যে আমরা যে জায়গাটা দিয়ে উঠছি, সেটা তো সরু একটা চুলের থেকেও হুম, মানে কয়েক লক্ষ ভাগ সরু, মানে ওইটুকু জায়গা দিয়ে উঠছি, আর তার চারপাশে কিন্তু শুধু ওই বরফের ধস, পাথরের ধস, ফাটল, মানে সেই জায়গাগুলো এত বিপজ্জনক যে সেই জায়গা দিয়ে যাওয়া যাবে না। তো ওই সরু চুলের মতো জায়গাটাই হচ্ছে একমাত্র একটু হয়তো তার মধ্যে সেফ জায়গা। তো সেইখানে মানে আমরা দৌড়াচ্ছি, হাঁপিয়ে যাচ্ছি, শ্বাস প্রশ্বাসও নিতে পারছি না, মানে একটু যে পুরো হৃৎপিণ্ড যেন খুলে বাইরে বেরিয়ে আসছে, কিন্তু দাঁড়িয়ে একটু যে শ্বাস প্রশ্বাস নেবো সেটা পাচ্ছি না। মানে সবসময় আতঙ্ক, ভয় যে কখন ওপর থেকে ধস নামবে, পাথর পড়বে বা বরফের চাই পড়বে, বা কখন যে বরফের দেওয়ালের ওপর দাঁড়িয়ে আছি সেটাই হয়তো ভেঙে তলিয়ে যাবে।
এবং হয়েছে যে বরফের দেওয়াল বেয়ে আমরা আরোহণ করছি, সেখানে এবার পাশে তো ভেঙে পড়েই গেল, পাশ দিয়ে তো ওরকম ভেঙে পুরো ধস নামছে, তাতে তো ভয় লাগছে। তারপর আবার যেটা দিয়ে উঠি সেইটাতে মানে আওয়াজ আসছে, ভাইব্রেশন হচ্ছে, ফাটল ধরছে আর কি, সেটার আওয়াজ আসছে। তো সেই কারণে কন্টিনিউ মানে দম নিতে পারছি না, তাও দৌড়ে দৌড়ে খাড়াই বেয়ে উঠি। সমতলে দৌড়ানো তো আলাদা জিনিস, খাড়াই বেয়ে আমাদের দৌড়াতে হচ্ছে, বড় বড় ফাটল সেগুলোকে লাফিয়ে লাফিয়ে পেরোতে হচ্ছে, ওই অত ভারী ব্যাগ সব জুতো সবকিছু নিয়ে। তো এইভাবে তো যেতে হয়। এবার ধসে অনেকে তার মধ্যেও চলে যায়, ধসে নিয়ে চলে যায়। তারপরে তুষার ঝড়, তো তুষার ঝড়ে তো কেউ যায় না, কিন্তু আমাকে যেতে হয়েছে ফান্ডের সমস্যার জন্য। এভারেস্ট লড়ছে পুরো তুষার ঝড়ের মধ্যে, আমি 5 দিন টানা তুষার ঝড়ে, আমরা একা, মানে সবাই এখন এভারেস্টে একটু বললাম না কমার্শিয়াল হয়ে গেছে, একটু বিজনেস টাইপের হয়ে গেছে, যে কারণে প্রচুর ভিড় হয় এভারেস্টে, অনেক এসে যে কারণে অনেক মারাও পড়ে। হ্যাঁ, এবং সেই ইয়েতে কারণ যাওয়ার তো জায়গা নেই, বললাম তো সরু চুলের মতো, সেখান দিয়েই উঠছে আবার সেখান দিয়েই একদল নামছে। হ্যাঁ, সব জ্যাম লেগে যায়। এবার সেইখানে কিন্তু আমরা যখন গেলাম, আমার ওই ফান্ডের সমস্যার জন্য আমি আটকে গিয়েছিলাম, পারমিশন তখনো আসেনি, পুরো টাকা আমি জমা না করলে তো পারমিশন দেবেন। এবার পারমিশন ছাড়া যদি আবার চলে যাই তাহলে জেল হয়ে যাবে, ব্যান করে দেবে, আমাকে আর কখনো আসতে দেবে না। তখন আমি অপেক্ষা করছি, তারপর যখন অনেক কান্নাকাটি রিকোয়েস্ট করে পারমিশনটা দেয়, তখন এবার রেড অ্যালার্ট জারি হয় যে ভয়ঙ্কর তুষার ঝড় আসছে, সবাইকে নেমে যাওয়ার জন্য বলা হয়। তখন আমি সিদ্ধান্ত নিই যে আমি তখন ক্লাইম্বিং এ যাব। হ্যাঁ, এবং আজ পর্যন্ত এভারেস্ট বা কোনো পৃথিবীর উচ্চতম শৃঙ্গ আরোহণে তুষার ঝড়ের মধ্যে যারা পড়েছে, কেউ বেঁচে ফিরে আসতে পারেনি, সবাই মারা গেছে। এবং সেটাও হয় কিভাবে, মানে ওয়েদার ফোরকাস্ট দেখা হয় যে ওয়েদার ভালো থাকবে সেই সময় ক্লাইম্বিংটা করা হয়। যারা মারা গেছে তুষার ঝড়ে পড়ে তারা কিন্তু সবাই ভালো ওয়েদারেই যাচ্ছিল, ওয়েদার ফোরকাস্ট দেখে ভালো ওয়েদারে ক্লাইম্বিং করেছে, তারপর চূড়ায় পৌঁছে সাবমিট করেছে, দিয়ে নামবার পথে তুষার ঝড়টা এসছিল, তাতেই সবাই, এবং সবাই অক্সিজেন নিয়েই ছিল, অক্সিজেন সিলিন্ডার সমেত, তাতেই কিন্তু সবাই মারা যায়, কেউ বাঁচেনি। সেইখানে আমি তুষার ঝড় আসছে শুনো, আমি আরোহণ শুরু করেছি তুষার ঝড়ের মধ্যে, নামা নয়, মানে আরোহণটাই আমি শুরু করেছি তুষার ঝড়ের মধ্যে। এবং আমার শেরপা স্যার এখানে বলবো যে ভালো ছিলেন, উনি রাজি হয়েছিলেন। তারপরে তো যখন আরোহণ করছি, আমরা তো সন্ধ্যেবেলা বেরোই, সারা রাত আরোহণ করতে হয়, পরদিন সকালে চূড়ায় পৌঁছই। মানে যখন আরোহণ করছি, তুষার ঝড়ের বেগ তো ক্রমশ বাড়ছে, আর আমি তো অক্সিজেন ছাড়া আবার যাচ্ছি। এবার তুষার ঝড়ের ঝাপটায় পুরো আমার মুখের সব চামড়া খুবলে খুবলে নিয়ে নিয়েছিল। এবং তুষার ওখানে যে পাথরের কুচির মতো যে বরফটা, তুষার ঝড়ের বরফটা, কারণ অত ঠান্ডা বললাম না, তাহলে তো বরফ কতটা শক্ত হয়ে যায় বুঝতেই পারছেন। ডিপ ফ্রিজে -1-2 কতটা শক্ত হয়, তাহলে -50 তো এমনি নর্মাল, তুষার ঝড়ে তো আরো কমছে তাপমাত্রা। তো তাই তো কতটা শক্ত পাথরের কুচির মতো, সেইগুলো এসে কিন্তু চোখে ঢুকে যাচ্ছে, চোখে গিঁথে যাচ্ছে পুরো। তার মধ্যে কিন্তু জোর করে তাকিয়ে থাকতে হচ্ছে এবং আরোহণ করতে হচ্ছে। এরপর কি হচ্ছে, খাড়াই ভেবে উঠছি তো, অত তুষার ঝড়ের কারণে ওটা পুরো আমাদের আছাড় মেরে মেরে ফেলে দিচ্ছে, আমাকে, শেরপা স্যারকে, সবাইকে। আর ওটা তো পুরো এরকম রিজ মতো, একদিকে নেপাল একদিকে তিব্বত, ওই খাড়াই পাহাড়টার। এবারে পুরো তিব্বতের দিকে ধাক্কা মেরে মেরে ফেলে দিচ্ছে, এবং খাড়াইতে পুরো মানে ক্রমশ নিচে চলে যাচ্ছি তো, আর ভসভসে বরফ, মানে পায়ে যে আমরা কাঁটাটা লাগাই ওটা হার্ড আইসে গেঁথানো যায়, মানে একটু বরফটা কঠিন হলে, এবার ভসভসে বরফে তো কাঁটাও গিচ্ছে না কিছু। আর ওটা মানে ধসের মতো নামছে ওপর থেকে নিচে ভসভসে বরফটা। এবারে যখন মানে হাঁচড় পাঁচড় করে উঠতে যাচ্ছি, 2 পা উঠছি 3 পা নেমে যাচ্ছে, এরকম হচ্ছে। এবং ওপর দিকে তাকিয়ে তো উঠতে হচ্ছে, পুরো তুষার ঝড়টা। আর আমি তো বললাম যেহেতু অক্সিজেন ছাড়া করছি, পুরো তো জোরে জোরে যত শরীরের মানে শক্তি আছে শ্বাস প্রশ্বাসটা নিচ্ছি, নাক মুখ সবকিছু দিয়ে হাঁ করে করেও নিঃশ্বাস প্রশ্বাস জোরে জোরে টানছি। তখন কি হচ্ছে, পুরো বরফের ধসটাও তো নামছে ওপর থেকে, অত তুষার ঝড় হওয়ার কারণে খাড়াইতে তো ধস আকারে নেমে আসছে বরফটা, পুরো এসে না চোখ নাক মুখ সব মানে জোরে যে টানছি পুরো ঢুকে যাচ্ছে তো বরফটা নাকের ভেতর দিয়ে মুখের ভেতরে। তারপর তুষার ঝড়ের ঝাপটাতে এসেও নাকে মুখে চোখের ভেতরে ঢুকে যাচ্ছে। ওই অবস্থায় মানে বলতে যতটা সহজ লাগছে, সিলিন্ডার নিয়ে ওখানে না, যখন যারা অন্যরা ক্লাইম্ব করে মানে কিছু তাদের চিনতে পারবেন না, মানে
এখানে পুরো বড় মাস্ক লাগানো, কেউ কোনো কথা বলে না, সবাই শুধু নিজেকে বাঁচাতেই ব্যস্ত। সেরকমই তো পরিস্থিতি, ওখানে তো নিজেকে বাঁচাতেই ব্যস্ত থাকে, এদিক ওদিক তাকায়ও না, ওই অবস্থাতে মারা যায়। সেই অবস্থায় কিন্তু আমি অক্সিজেন ছাড়া ওই তুষার ঝড়ের সাথে লড়াই করে করে সারা রাত ক্লাইম্ব করেছি। দিয়ে তো শেরপা স্যার বারবার বলছে যে আর নয়, এবারে নিচে ফেরত চলে চলো। আমি বলছি স্যার আরেকটু চেষ্টা করি। করে করে তারপর সারা রাত আরাম করে পরদিন সকালে পৌঁছেছি চূড়ায়। কিন্তু প্রচন্ড ভয় পাচ্ছিলাম, কারণ এই ঘটনাগুলো জানেন এগুলো নিয়ে তো হলিউড সিনেমাও হয়েছে। ইন্টু দ্য থিন এয়ার যে বইটা আছে ওটা নিয়ে হলিউডে এভারেস্ট বলে সিনেমাটা বেরোলো না, তো তো তুষার ঝড়ে কিভাবে সব মারা গেল আছে পুরো। কিন্তু আমি যে ভিডিও করি ওই জিনিস হলিউডেও দেখাতে পারবে না, বা যেগুলোর সম্মুখীন হয়েছি। আর তারপর ওই তুষার ঝড়ে এভারেস্ট করে এসে আবার চোখে তুষার অন্ধত্ব হয়েছিল, মানে স্নো ব্লাইন্ডনেস। ওই যে তুষার ঝড়ের ঝাপটা, এবং সানগ্লাস যে লাগিয়েছিলাম সানগ্লাসের ওপর বারবার জমে যাচ্ছে তুষার, তো সানগ্লাসটা ওই জন্য খুলে ফেলতে হয়েছিল। ওখানে আবার অতিবেগুনি রশ্মি অনেক বেশি, আল্ট্রাভায়োলেট ইউভি রে যেটা বলে, কারণ আমরা তো এখানে সমতলে বায়ুমণ্ডলের নিচে থাকি। আর ওখানে যে আমরা উচ্চতম শৃঙ্গগুলো যাচ্ছি আমরা তো বায়ুমণ্ডলের ওপরে চলে যাই, যে কারণে তো ওখানে অক্সিজেন নেই। আর বায়ুমণ্ডল নেই বলেই তো ইউভি রে যে সমস্ত ক্ষতিকারক রশ্মি ওখানে পুরো ডাইরেক্ট চলে আসে, আবার বরফ থেকে রিফ্লেক্ট হয়ে চোখে লাগে। তো ওখানে সানগ্লাস খোলা মানে তুষার অন্ধত্ব হবে, কিন্তু ওটা পার্মানেন্ট অন্ধত্ব নয়। মানে আবার চোখ বন্ধ করে 12 ঘন্টা 24 ঘন্টা ওরকম রেস্ট নিলে আবার চোখটা ঠিক হয়ে যায় নিজে নিজেই। তো এভারেস্ট করে আবার নিচে নেমেছি 4 নম্বর ক্যাম্পে। এগুলো সব শেরপা স্যারের কৃতিত্ব, কারণ ওই অবস্থায় তুষার ঝড় আমরা কিছু দেখতেই পাচ্ছি না, নামবো কোথায়? সেখানে বলছেন ওই সরু চুলের মতো কোথা দিয়ে উঠেছি, দড়ি লাগিয়েছি, সব বরফে চাপা পড়ে গেছে, কোথা দিয়ে নামবো কিছু বুঝতে পারছি না। কিন্তু শেরপা স্যারের অভিজ্ঞতা, চারিদিক কিন্তু অন্ধকার, মেঘে অন্ধকার হয়ে আছে, কিছু দেখা যাচ্ছে না। যেখানে পা ফেলছি কিছু দেখা যাচ্ছে না, কিন্তু শেরপা স্যার তার মধ্যেও ঠিক দিন নির্ণয় করে করে আমরা 4 নম্বর ক্যাম্পে এসছি, নেমেছি। ওই করেও তো মানে নাববার পথ হারিয়ে ফেলে অনেকে মারা যায় ওখানে। তারপরে তো 4 নম্বর ক্যাম্পে আমরা পুরো ফাটা তাঁবু, ওই তুষার ঝড়ে সমস্ত তাঁবু তো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আমরা একটা ছেঁড়া ফাটা তাঁবুর মধ্যে ঢুকেছি ওই ঠান্ডার মধ্যে, -60 70 80 90 কোথায় চলে গেছে। আর কেউ নেই, জনপ্রাণী নেই, শুধু আমি, আমার শেরপা স্যার আর একজন। সবাই যেহেতু নিচে চলে যাচ্ছিল, তাদের একজন শেরপা স্যার আমাদের সাথে গিয়েছিল, তা আমরা 3 জন শুধু অত বিশাল হিমালয়তে। তারপরে আবার সেই চোখের জন্য একটু রেস্ট নিয়ে আবার, আর আমি প্রচুর প্রচুর খেতে থাকি, কন্টিনিউ খেতে থাকি, যেটা পৃথিবীর কেউ পারে না। মানে ওখানে তো অক্সিজেন কম, মানে কেউ হজমই করতে, শেরপারা একটু পারে, ওরা যেহেতু ওখানকার ন্যাচারাল ভাবে ওখানেই জন্মায় টন্মায়। কিন্তু তারাও অনেকে পারে না, কারণ যেহেতু অক্সিজেন কম, এই যে খাবারটা যে হজম হবে সেই অর্গান গুলো তো কাজ করে না। তারপর যারা পাহাড়ে বেড়াতে যায় তারাও একটু দেখবে যে একটু পাহাড়ের উপরে গেলেই কি জল খেতে ইচ্ছা করে না, বমি বমি পায়, মাথা ঘোরে। ওইটুকু উচ্চতাতেই, মানে ম্যাক্সিমাম হয়তো তারা 13 14 হাজার ফুট উচ্চতাতে যায়, তাতেই কিন্তু এই অবস্থা হয়ে যায়। আর আমরা তো সেখানে মানে 27 28 29 হাজার ফুট উচ্চতাতে আছি, কিন্তু সেখানেও আমি সমতলের থেকে বেশি বেশি আমি ওখানে খাই। ঠিক আছে, দিয়ে কন্টিনিউ আমি ওই নানা রকম ছাতু, চাম্পা বলে ওটা, পাহাড়ের ওপরেই হয় শেরপাদের ওই ছাতুটা, অন্য রকমের ছাতু। তারপর চিকেন রোস্ট করে নিয়ে যাই, তারপর আপেল ডিম সেদ্ধ সব কন্টিনিউ আমি খেয়ে যাই। যে কারণে কি আমার এই যে লড়ার ক্ষমতাটা, এখানে তো ওভার এক্সস্ট হয়ে গিয়ে পর্বতারোহীরা মারা পড়ে, কারণ এই যে পরিশ্রম, এটা তো যে কোনো পৃথিবীতে যত রকম যা খেলা আছে সবকিছু থেকে তো অনেক অনেক বেশি পরিশ্রম পর্বতারোহণে। তো কিন্তু রিসেন্টলি, অর্থাৎ মানে গত এপ্রিল মাসে আপনি কাঞ্চনজঙ্ঘা এক্সপিডিশনে গেছিলেন, পর্বতারোহণে গেছিলেন। মাত্র 1000 মিটারের জন্য আপনি সেখানে লক্ষ্য পূরণ করতে পারেননি। শারীরিক অসুস্থতা খুব বেশি সেইভাবে হয়নি, ওটা আবার একটু মিডিয়া একটু ওরকম বলে ইয়ে করে। তো আমার একটু যেটা হয়েছিল, একটু কাশি হয়েছিল আর একটু জ্বর ছিল, কিন্তু আগে আমার বললাম কোনো পর্বত অভিযানে কাশিটা কখনো হয়নি, যে কারণে আমার সাথে কোনো ওষুধ ছিল না। আচ্ছা। এবং উপরে গেলে যদি বাড়াবাড়ি, এবার আমার যেহেতু কোনো অসুস্থতার অভিজ্ঞতা আগে ছিল না, উপরে যদি আরো বাড়াবাড়ি হয়ে যায়, এবং আমি একদম মানে সেই দিনকেই আমাদের সামিটের যাওয়ার কথা, ঠিক আছে, ওই দিনকেই সামিটে বেরোনোর কথা, সামিটের কাছাকাছি চলে গিয়েছিলাম। কিন্তু তা সত্ত্বেও আমি ভাবলাম যে কাশি হচ্ছে যখন, এবার উপরে গিয়ে অন্যরাও তো বিপদে পড়বে আমি যদি অসুস্থ হয়ে পড়ি, কারণ বললাম এভারেস্টে অনেক সাপোর্ট থাকে কিন্তু অন্যান্য কোনো পর্বত শৃঙ্গতে কিন্তু সাপোর্ট থাকে না, নিজে যদি বেঁচে ফিরে আসা যায় তবেই। তো আমি সেই জন্য যে ভারতীয় সেনাবাহিনীর টিম ছিল, নেপালি আর্মিরও টিম ছিল, তো
তো তাদের কাছে তো ভালো ডাক্তার থাকে, আমি ঠিক করলাম যে আমি একটু নিচে নেমে ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে আবার ওপরে সামিটে যাব। সেইটা মনে করেই নেমেছিলাম ওষুধ নেওয়ার জন্য, এবং ওষুধ নিয়ে আমি 1-2 দিনে আমার কাশি পুরো সেরে গেল, কাশি জ্বর পুরো সেরে গিয়ে পুরো স্ট্রং হয়ে গিয়েছিলাম। কিন্তু তখন কি হলো, ওপরে অন্যরা যারা ছিল তারা আবার অসুস্থ হয়ে পড়লো, তাদের তখন রেস্কিউ চলছিল, যে কারণে এবার ওদের রেস্কিউ না করা অবধি আমি উঠতে পারছিলাম না। এইবার এইটা করতে গিয়ে আবার কি, পাহাড়ে তো ওয়েদার সবসময় ভালো থাকে না, খারাপ হয়ে যায়। তারপর ওয়েদার খারাপ হয়ে গেল বলে আমার আর সামিটের জন্য যাওয়া হলো না। এইটাই হয়েছিল। কিন্তু ওখানে যে ইন্ডিয়ান আর্মি, নেপালি আর্মির যে টিমরা ছিল, আমি যখন ওষুধ নেওয়ার জন্য নামছি, আমি তো আগে আগেই মানে আরোহণ করছিলাম, এবার যখন নামছি ওদের সাথে দেখা হয়েছে, এবার ওরা তো জানে, পুরো অভিযানে আমাকে দেখেছে আমি কত ভালো ক্লাইম্বিং করছি। এমনকি নিমস দাই, নির্মলপুর যারা নাম শুনবেন, মানে এখন পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো মাউন্টেনিয়ার, সবচেয়ে স্পিডে ক্লাইম্ব হোক বা সবচেয়ে কঠিন ক্লাইম্বিং হোক, ওই নিমস দেয় নির্মলপুর, যে উনি নেপালি শেরপাই, কিন্তু উনি ব্রিটিশ আর্মিতে ছিলেন, গোর্খা হুম রেজিমেন্টে। হুম তো উনার সাথে সাথে উনার স্পিডে আমি একসাথে ক্লাইম্বিং করছিলাম কাঞ্চনজঙ্ঘার ওই কঠিন খাড়াই বরফের দেওয়াল বেয়ে, টেকনিক্যাল সব আইসওয়াল। তো সেইখানে দেখার পর তারপরে যখন আমি নিচে যাচ্ছি ওষুধ নিতে, ওরা সবাই তখন বলছে যে নিচে যাচ্ছ কেন, নিচে যেও না, ওপরে চলো, সামিটে চলো, এরকম আমাকে বলছে। তো আমি তখন ওদের বললাম আমি ওষুধ নিয়েই এবার আসছি। কিন্তু নিচে ওষুধ নিয়ে তো এইরকম হয়ে গেল, আটকে গেলাম, আর যাওয়া গেল না। কিন্তু সবাইকার খুবই প্রশংসা পেয়েছি, আর পাহাড়ে তো এরকম হতেই থাকে। এবং বরঞ্চ আমি আরো এই সেনাবাহিনী থেকে প্রশংসা পেয়েছি যে এই ডিসিশনটা নেই। অনেকে করে কি, এত লক্ষ টাকা মানে করে আসে, তো ঘর বাড়ি বন্ধক রেখে এইভাবেই তো যাই, লোন নিয়ে, এইভাবে কোনো তো সাপোর্ট নেই। তো তখন মানে এইভাবে মানে জোর করতে গিয়ে, হ্যাঁ, অসুস্থ যেতে পারছে না, তাও এরকম জেদাজেদি করতে গিয়ে মারা পড়ে, অন্যরাও বিপদে পড়ে তাদের জন্য। কিন্তু আমি যে এইভাবে সঠিক ডিসিশন নিয়ে নিচে নেমেছি, এটা সবাই প্রশংসা করেছে। তো এইটা সেই কারণে কাঞ্চনজঙ্ঘা, কিন্তু সমস্যা ওইটাই, এই স্পন্সরটার জন্য। মানে যেহেতু মিডিয়া সবাই তো, আমাদের দেশে আসলে এই পর্বতারোহণ নিয়ে সেই প্রচার বা সেই হুম। শিক্ষাটা তো নেই, মানে কি ব্যাপারটা কি। হ্যাঁ, যে কারণে মিডিয়া সামিট না হলে মিডিয়ার প্রচারটা সেইভাবে পাওয়া যায় না, বা স্পন্সর যারা করেন তারা সামিট না হলে, সামিট হলে হয়তো আরো অনেক বেশি স্পন্সর পাওয়া যাবে, না হলে তখন স্পন্সররা পিছিয়ে যায়, বা ভুলভাল, এই যে তেমন কিছু আমার ঘটেনি কিন্তু অন্যভাবে এমন ভাবে ওটা আবার প্রচার হয়ে যাবে যেন আমার দক্ষতাটা নেই উঠবার, এইভাবে একটা ভুল বার্তা স্পন্সরদের কাছে চলে যায়। এরকম নানা রকম ঘটে। কিন্তু এইটাতে তো সরকার এবং সমস্ত মানুষকেই এগিয়ে আসতে হবে, যাতে ক্রিকেট ফুটবল নিয়ে তো সবাই জানে, সবাই মানে সবকিছু নিয়ম কানুন বোঝে, কিন্তু পর্বতারোহণটা যাতে বোঝে কি ব্যাপারগুলো। যতটা উঠেছি সেটাও কিন্তু অনেক কঠিন, মানে চূড়ার কাছাকাছি যে গেছি, সামিট না হলেও যারা যেটুকু পৌঁছেছে সেটাও অনেক কঠিন, অনেক বিপদ পেরিয়েই পৌঁছতে হয়। কিন্তু সেইটা আবার বোঝে না, সামিট না হলেই মানে কিছু নয়, এইরকম ব্যাপার। আপনি একজন ক্রীড়াবিদ, হ্যাঁ, খেলাধুলার সাথে যুক্ত, ঝুঁকিপূর্ণ একটি ক্রীড়ার সাথে যুক্ত। হ্যাঁ, কিন্তু সমাজের বিভিন্ন আহ, অন্যান্য বিষয়গুলোতে, বিশেষ করে কোনো প্রতিবাদ মিছিলে হ্যাঁ, আপনাকে কিন্তু সবসময় পা মেলাতে দেখা যায়। হ্যাঁ, যেমন ইতিমধ্যেই যে গাজায় যে গণহত্যা হয়েছিল হ্যাঁ, প্যালেস্টাইনে, সেখানে পুরো পশ্চিমবঙ্গের সাথে সাথে আমাদের কলকাতাতেও কিন্তু প্রচুর প্রতিবাদ মিছিল বেরিয়েছিল বিভিন্ন হ্যাঁ, পক্ষ থেকে, এবং সেখানে হ্যাঁ, আপনাকে কিন্তু দেখা গেছিল একদম, হ্যাঁ, মানে পায়ে পা মেলাতে দেখা গেছিল। এছাড়াও গত বছর আরজি করে যে মহিলা চিকিৎসকের যে, তাকে যে হ্যাঁ, হত্যা করা হয়েছিল, হ্যাঁ, ধর্ষণ করা হয়েছিল, তার সেইটার কারণে প্রায় 1 বছর ধরে কিন্তু বিভিন্ন হ্যাঁ, প্রতিবাদ মিছিল কলকাতাতে হয়েছিল, এবং সেখানে সবকটাতেই আপনাকে হ্যাঁ, দেখা গেছিল একদম। হ্যাঁ, তো আপনি তো একজন ক্রীড়াবিদ, হ্যাঁ, কিন্তু এই ধরনের এই সামাজিক এই ধরনের যে সমস্যাগুলো রয়েছে, বা হ্যাঁ, এই যে প্রতিবাদ মিছিলগুলো, এখানে হ্যাঁ। আপনি জড়িত থাকেন কেন? এটাতে তো আমি তো পর্বতারোহণ করছি, সেটা যেন ছোটবেলা থেকে যেটা আমার মা বাবা শিখিয়েছে, এবং মনীষীদের বই পড়ে যেটা আমি শিখেছি, আমার শিক্ষক শিক্ষিরা, পর্বতারোহণের টিচাররা, যে এটাকে যাতে সমাজের ভালো কাজে, দেশের ভালো কাজে লাগানো যায়, তার জন্যই তো আমি পর্বতারোহণ করি। এমনকি এমনও হয়েছে, আমি যখন এই যে বললাম এত আমার টাকার সমস্যা বা এই যে লোন করে গেছি, তাতেও কিন্তু এমন অনেক জায়গা থেকে আমার কাছে অফার এসছে যে তারা কিন্তু দুর্নীতিতে যুক্ত বা নানা রকম দুর্নীতিতে যুক্ত, কিন্তু তারা বলেছে আমাকে টাকা দেবে, তাদের হয়ে আমাকে অভিযান করতে। আমি কিন্তু সেই
টাকা নিইনি, এত আমার অভাব থাকা সত্ত্বেও। তো তাতে আমার উপর তাদের বিদ্বেষও হয়েছে, রাগ হয়েছে, তারপরে আমাকে নানাভাবে তারা আটকানোরও চেষ্টা করেছে, বাধা দেওয়ার চেষ্টা করেছে। এবং এই পর্বতারোহণ তো মানে হ্যারাসমেন্ট করলে বা এইভাবে মানসিক ভাবে অশান্তিতে ফেললেই তো মানে মৃত্যু ঘটে যায় ওখানে, এত দুর্গম জায়গা। সেগুলোও কিন্তু আমি একদম ছোটবেলা কম বয়স থেকে লড়াই করে এসেছি, সেই দুর্নীতির সাথেও প্রতিবাদ করে এসেছি। তারপর তো যখন আরজিকর এরকম একটা ঘটনা, এই দুর্নীতির কারণেই তো আরজিকর ঘটেছে, সেই দুর্নীতি প্রতিবাদ করেছিল বলেই সেই মেয়ে ডাক্তারটি। তো সেই কারণে আমি ওর যেদিনকে হলো এরকম ঘটনা, তখন তখন আবার আমার টিউমার হয়েছে, বড় অপারেশন হয়েছে, এবং আমি দিল্লি এইমস আবার ভেলোরে ছিলাম। সেইখানে অবস্থায় ওই ডাক্তার দেখিয়েছেই আমি আবার আন্দোলনে জয়েন করেছি, ওই নিয়ে আমি আন্দোলন করেছি, বৃষ্টিতে ভিজে ভিজে এক হাঁটু জলেও আন্দোলন থেকেছি। এবং তারপরে আমার যে টিউমার অপারেশনের ডেট দিল, আবার অপারেশন করতে গেলাম, অপারেশন করে 7 দিনের মধ্যে ওপেন সার্জারি করেছে, কারণ অনেক টিউমারটা অনেকই বিপজ্জনক ছিল, বড় হয়ে গিয়েছিল, অনেকটা ছড়িয়ে গিয়েছিল। অত বড় অপারেশন করে এসেই 7 দিনের মধ্যে ওই ব্যান্ডেজ নিয়েই আমি আবার ওই অভয়ার জন্য আমি মিছিলে, পুরো সব প্রতিটা মিছিলে যোগদান করেছি। এবং সমস্ত অভয়ার সাথে সাথে সমস্ত এই যে দুর্নীতির বিরুদ্ধে যা কিছু মিছিল হচ্ছে, প্যালেস্তাইনে যেভাবে শিশুদের, মানুষদের হত্যা করা হচ্ছে, এবং প্যালেস্তাইনে তো বলছে মানে ইসরায়েল এবং আমেরিকা এইগুলো মানে ফ্যাসিবাদী এবং দক্ষিণপন্থী দেশগুলো মিলে তো এই আক্রমণ শুধু প্যালেস্তাইনে, সারা পৃথিবী জুড়েই মানে আক্রমণ চালাচ্ছে বিভিন্ন দেশের ওপরে। এবং তারাও মানে প্রকাশ্যে বলছে যে শিশুরাই আমাদের শত্রু। এইটা একটা কত বড় একটা কথা, যে শিশুরা হচ্ছে আমাদের সবচেয়ে বড় শত্রু। আহ কারণ তারাই তো ভবিষ্যৎ, তারাই তো মানে দেশের ভবিষ্যৎ, সেই জন্য ওরা হচ্ছে ফ্যাসিবাদ এবং দক্ষিণপন্থীদের শত্রু। পরবর্তী আপনার লক্ষ্য কি? আমার তো পরবর্তী লক্ষ্য হচ্ছে তিব্বতে। তিব্বতে পৃথিবীর 2টো উচ্চতম শৃঙ্গ আছে, তো সেইটা তো চীন দিয়ে যেতে হবে। তো ওটা সিসাপাংমা, চোয়ু, এই দুটো তো আমার ইচ্ছা আছে। এবং তাছাড়াও আমার প্রচুর পরিকল্পনা আছে, মানে যে পরিকল্পনাগুলো আছে, ওয়ার্ল্ড রেকর্ড হবে, মানে শুধু ভারত কেন, পৃথিবী মধ্যে মানে সেরা অ্যাচিভমেন্ট হতে পারবে এরকম পরিকল্পনা আছে। কিন্তু কি বলবো, মানে আমাদের দেশ বা রাজ্য থেকে সেই সাপোর্টটা তো একদমই নেই, যে কারণে তো আমি অভিযানগুলো করতে পারছি না। এবং কিছু তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। তো আপনারা শুনলেন যে পর্বতারোহী পিয়ালি বসাকের মুখ থেকে যে তার জীবনের কিছু তিনি কিভাবে এই খেলাধুলার সাথে যুক্ত হয়েছেন, এই ঝুঁকিপূর্ণ ক্রীড়ার সাথে, সেটাও তিনি আমাদেরকে জানালেন। এবং তার জীবনের কিছু রোমহর্ষক অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করলেন। তো খেলাধুলা সংক্রান্ত এরকম ধরনের আরো খবর পাওয়ার জন্য আমাদের গণশক্তি ডিজিটালের ফেসবুক পেজটিকে লাইক করুন, ফলো করুন, আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান, এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন, এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।